দর্শক, শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এখন জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা দিয়েছেন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঠিক আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এইমাত্রই শহীদ জিয়ার মাজার জিয়ারত শেষ করে তিনি বাসে উঠলেন। বাসে উঠে তার গাড়ি আসলে ধীর গতিতে এগুচ্ছে, কারণ অসংখ্য নেতা কর্মী তার এই যে শহীদ জিয়ার যে মাজার প্রাঙ্গণ, সে মাজার প্রাঙ্গণে ভিড় করেছেন। বলা যাচ্ছে লক্ষাধিকের বেশি হয়ে যাবে, কারণ আমরা দেখেছি যখনই তার গাড়ি বহরটি বিজয় সরণি মোড়ে আসে, বিজয় সরণি মোড়ে আসার পর থেকেই রাস্তার দুপাশ থেকে নেতাকর্মীরা হুমড়ি খেয়ে পড়েন তাকে এক নজর দেখার জন্য, যার ফলে তার এই অল্প 1 কিলোমিটারের কম রাস্তা তার পেরোতে সময় লেগে যায় ঘন্টারও বেশি। এখন আমরা দেখছি যে তাকে বহনকারী যে বাস রয়েছে এবং তার যে গাড়ি বহর রয়েছে, সেই বহরটি আস্তে আস্তে একেবারেই দৃঢ়গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। এই বহরটি মূলত যে গণভবনের পাশ দিয়ে যে সড়কটি রয়েছে সেই সড়কটি ধরেই সামনে এগোবে এবং গাবতলী যে প্রধান সড়ক সেই সড়কে উঠবে। আমরা দেখছি যে সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্যরা এবং তারেক রহমানের ব্যক্তিগত যেই নিরাপত্তা বাহিনী রয়েছে, নিরাপত্তা কর্মী রয়েছে, সিএসএফ, তারা সবাই আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন নেতাকর্মীদের ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে আসার জন্য। আমরা যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু চেষ্টা করছেন নেতাকর্মীদের সরিয়ে সামনের দিকে গাড়িটিকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য। আমরা দেখছি তারেক রহমান দুহাত নেড়ে গাড়ির সামনে থেকে দলের নেতাকর্মী থেকে শুরু করে যারা সাধারণ মানুষ রয়েছেন সবার প্রতি অভিবাদন জানাচ্ছেন এবং যারা উপস্থিত রয়েছেন তারাও তারেক রহমানের সঙ্গে হাত নেড়ে নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছেন। আমরা দেখছি যে তারেক রহমানের যিনি প্রধান নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন, সেই প্রধান নিরাপত্তা কর্মকর্তা সামনে যে গাড়িটি রয়েছে সেই সামনের গাড়িটিতে ছাদ খোলা যে গাড়ি রয়েছে সেই ছাদ খোলা গাড়িটিতে দাঁড়িয়ে চেষ্টা করছেন যাতে করে গাড়ির তার যে গাড়ি বহর সেটি দ্রুতই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে পারে। আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তার গাড়ি বহরের দুই পাশে সেনাবাহিনীর সদস্যরা
পায়ে হেঁটে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এই জনতার ভিড়কে। প্রত্যেকে চাচ্ছেন যে নিজের মোবাইলে একটি সেলফি তুলে তারেক রহমানের সঙ্গে একটি সেলফি তুলে স্মরণীয় করে রাখতে। যদিও অনেক দূরে তার গাড়ি, যারা সেলফি তোলার চেষ্টা করছেন, তারপরেও অন্তত তার সেলফির মধ্যে তারেক রহমানের অবয়বটা দেখা যাচ্ছে, এমন একটা প্রশান্তিও তারা পাচ্ছেন। সেজন্য আসলে সেলফি তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা দেখছি তার গাড়ি বহরটি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছে। কিছুটা ভিড় কমানোর চেষ্টা করছে, অনেকটা কমেছে, এর মধ্যে বলা যাচ্ছে অনেকটা ভিড় কমেছে। তো সেই ভিড় যত দ্রুত কমবে তত দ্রুতই হয়তো আমরা দেখবো যে তারেক রহমানের গাড়িটি সামনের দিকে এগিয়ে আসবে। কারণ মূলত তিনি এখন তার গাড়ি বহর নিয়ে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন, সেজন্যই তার গাড়ি বহরটি সামনের দিকে এগিয়ে চলছে। আমরা দেখেছি যে প্রধান সড়ক যেটি রয়েছে সেই সড়কটির আশপাশে মানুষের জটলা থাকলেও খুব বেশি সংখ্যায় সেটি নেই। রাস্তার পাড়ে অল্প সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। প্রধান সড়কে উঠে গেলে তার গাড়ি বহরের গতি বেড়ে যাবে সেটি বলা যাচ্ছে, কারণ এদিকে নেতাকর্মীদের ভিড় যেমন কম রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী যা বাহিনীর সদস্যরা রাস্তার মধ্যে কাউকে নামতে দিচ্ছেন না, যার ফলে বলা যাচ্ছে যে তিনি গাবতলীর যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কে তার গাড়ি বহর উঠে গেলে তিনি খুব দ্রুতই আসতে পারবেন। আমরা সেটা আশাবাদ ব্যক্ত করছি। আর এখন 5টা 10 বেজে গেছে, আসলে শীতের সময় আপনার সন্ধ্যা হয়ে যায় 5:30টার মধ্যে। যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি মাগরিবের আগে তার পক্ষে সম্ভব নয় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানো। আমরা যেটা জানতে পেরেছি, শ্যামলী কল্যাণপুর এলাকাতে দলের নেতা কর্মীরা অনেকটাই ভিড় জমিয়েছেন, ফলে সেদিকে হয়তো আরেকটু জনতার ভিড় ঠেলে তারেক রহমানের যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরটি সামনের দিকে এগিয়ে যেতে হবে, ফলে সেখানেও কিছুটা সময় ক্ষেপণ হবে। আমরা শুনতে পেরেছি হেমায়তপুরের দিকে নেতাকর্মীরা ভিড় করেছেন, সাভার বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীরা ভিড় করেছেন। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে জাতীয় স্মৃতিসৌধের যে এলাকা রয়েছে সেই এলাকাতেও সাভার এবং আশুলিয়া ধামরাইয়ের বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তীব্র ভিড় করেছেন, জমায়েত হয়েছেন। সবাই এক নজর তারেক রহমানকে দেখার অপেক্ষায়। আমরা সেই তথ্যগুলো জানতে পেরেছি, আমরা হয়তো সেখানে পৌঁছলে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারবো। দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তারেক রহমানের যেই গাড়ি বহর সেই এখনো রাস্তায় ওঠে না এখনো গণভবনের মানে ওই দিক থেকে গণভবনের সীমানা দিচ্ছে। ভাই আপনাকে 30 সেকেন্ড সময় দিলাম, ছেড়ে দেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছে। এটি এরপর মিরপুর রোডের শ্যামলী হয়ে এখনো সেটি জিয়া উদ্যানের লিংক রোডে আছে এবং চারপাশে উপচে পড়া ভিড়, নেতাকর্মীদের, সাধারণ মানুষও জড়ো হয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা চাদরে ঢেকে রেখেছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গাড়িবহরটি এগিয়ে যাচ্ছে, তবে উৎসুক জনতার কারণে গাড়িবহরটি খুব ধীর গতিতে এগোচ্ছে। গতকালকেও আমরা আসলে একই চিত্র দেখতে পেয়েছি। গতকাল আমরা আসলে একই চিত্র দেখেছি যে উৎসুক জনতার কারণে এয়ারপোর্ট থেকে সমাবেশ স্থলে আসতে প্রায় 4-5 ঘন্টা লেগে গেছে। আজও একই ঘটনারই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি।
তবে চারপাশে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আজ দুপুর 2:30টায় আমরা জানি তিনি বাসা থেকে বের হয়েছেন তার বাবা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করার জন্য। এর আগে তিনি জুমার নামাজ আদায় করেন, তারপর শহীদ জিয়ার কবর জিয়ারতের পর তিনি এখন সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দর্শক, আমরা জানি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম এবং 3বার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের জন্ম 1965 সালের 20 নভেম্বর তারিখে। তিনি দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 1988 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নেন। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহরটি মিরপুর রোডে ঢুকে পড়েছে এবং সেটি ধীরে ধীরে শ্যামলী হয়ে গাবতলীর দিকে যাবে। দর্শক, আমরা জানি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে তারেক রহমান তার রাজনৈতিক জীবনের সূচনা করেছিলেন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মায়ের সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। একইভাবে 2001 সালের নির্বাচনেও তারেক রহমানের মা বেগম জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত 2001 সালে নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের গাড়ি বহরটি মিরপুর রোড পেরিয়ে ধীরে ধীরে শ্যামলের দিকে এগিয়ে যাচ্ছে। এখন গাড়ি বহরটি প্রায় রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে দিয়ে এগোচ্ছে। চারপাশে অসংখ্য জনতার ভিড় দেখতে পাচ্ছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অনেক তৎপরতা দেখতে পাচ্ছি ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার জন্য। দর্শক, 2002 সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। দলের ঊর্ধ্বতন পর্যায়ে নিয়োগ লাভের পরপরই তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন। মূল সংগঠন সহ সহযোগী সংগঠন যেমন জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইত্যাদি আয়োজিত উল্লেখযোগ্য সংখ্যক মতবিনিময় সভায় অংশ নিয়ে তারেক রহমান কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য ও মতামত গ্রহণ করেন। এই মুহূর্তে গাড়িবহরটি ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ পার হয়ে ধীরে ধীরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছে।
দুঃখিত দর্শক, গাড়িবহরটি রেসিডেন্সিয়াল কলেজ পার হয়ে শ্যামলীর দিকে এগিয়ে যাচ্ছে। চারপাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য এবং উৎসুক জনতা, নেতাকর্মী। আপনারা জানেন দর্শক, তারেক রহমানের বিরুদ্ধে পরবর্তীতে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনা হয়। দেশের নির্দিষ্ট কিছু সংবাদ মাধ্যম ক্রমান্বয়ে তারেক রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ আনতে শুরু করে। বর্তমান সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ, যারা 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিরোধী দলের দায়িত্ব পালন করছিল, দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় তারেক রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ দুর্নীতির অভিযোগ আনে। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ তারেক রহমানের কার্যালয় ঢাকার বনানীস্থ হাওয়া ভবনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ প্রচারিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ ছিল যে তারেক রহমানের তত্ত্বাবধানে হাওয়া ভবন সরকারের অদৃশ্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে। দর্শক, তারেক রহমানের গাড়ি বহরে আমাদের সহকর্মী শামীম চৌধুরী রয়েছেন, তো তার কাছে আমরা যাব। শামীম, এখন সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। জি সাদিয়া, আপনি যেমনটা বলেছেন এর আগে, গাড়ি কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে একটু একটু করে, এবং রাস্তার দুই পাশে আপনি দেখছেন যে প্রচুর নেতাকর্মীদের ভিড়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু আসলে হিমশিম খাচ্ছেন নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার জন্য। সেখানে কিন্তু শুধুমাত্র যে দলীয় সিএসএফ সদস্যরা আছেন তা কিন্তু নয়, পাশাপাশি আছেন কিন্তু সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সোয়াদের সদস্যরা রয়েছে এবং তারা কিন্তু রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন। আসলে দীর্ঘ প্রায় 17 বছর 3 মাস পরে তারেক রহমান দেশের স্বদেশ প্রত্যাবর্তনে নেতাকর্মীদের মাঝে যে একটা উৎফুল্ল, একটা উচ্ছ্বাস, এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করছি। রাস্তার দুই পারে নেতাকর্মীরা তাকে অভিবাদন জানাচ্ছেন, কেউ আবার সালাম দিচ্ছেন। প্রত্যেকের হাতে কিন্তু বিএনপির দলীয় পতাকা রয়েছে এবং পাশাপাশি তাদের কিন্তু হাতে রয়েছে তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার, বিভিন্ন ধরনের ফেস্টুন রয়েছে। মাথায় কিন্তু তাদের দেখছেন যে মাথায় ফিতা বাঁধা রয়েছে তারেক রহমানের ছবি সংবলিত। তারা কিন্তু হাত নেড়ে তাদের প্রিয় নেতাকে অভিবাদন জানাচ্ছেন এবং তারেক রহমানও কিন্তু তাদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন হাত নেড়ে। তিনি যে গাড়িতে আছেন সেই গাড়িতে চারপাশে কিন্তু নিরাপত্তা বলয়ে একদম ঘিরে ফেলা হয়েছে। তিনি শুভেচ্ছা জানাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন, নেতাকর্মীরাও কিন্তু অভিবাদনের জবাব দিচ্ছেন। আর এখানে শুধুমাত্র কিন্তু দলের নেতাকর্মী নয়, আপনি দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর জনসমাগম রয়েছে, যেখানে সাধারণ মানুষও রয়েছে। অর্থাৎ প্রত্যেকের মাঝে কিন্তু তারেক রহমানকে দেখার একটা তীব্র আকাঙ্ক্ষা যে আছে সেটা কিন্তু আপনারা দেখছেন। আপনি এই মুহূর্তে দেখছেন স্ক্রিনে যে তারেক রহমান কিন্তু হাত নেড়ে নেড়ে জনতার উদ্দেশ্যে অভিবাদন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। এবং তিনি এই মুহূর্তে সম্ভবত, আমি যতটুকু জানি, যে তিনি শ্যামলীর কাছাকাছি আছেন এবং এখান থেকে কিন্তু তিনি কল্যাণপুর হয়ে, গাবতলী হয়ে, এরপরে সাভারের আমিনবাজার হয়ে তারপরে আস্তে আস্তে কিন্তু জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাবেন এবং সেখানে কিন্তু আগে থেকেই নিরাপত্তা বাহিনীরা কঠোর একটা অবস্থান নিয়ে আছেন এবং তারেক রহমান যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তোবা সেখানে তিনি প্রবেশ করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না, কারণ সাভারে ইতিমধ্যে কিন্তু জনসমুদ্র হয়ে গেছে এবং সেই দলীয় নেতাকর্মী, সাধারণ মানুষ, এই জনসমাগমের ভিড় ঠেলে তিনি যে জাতীয় স্মৃতিসৌধে যাবেন সেখানে একটু দেরি হবে। কারণ আপনি জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন এবং সেখানে কিন্তু তার প্রবেশ করতে অনেক বেশি সময় লেগেছে। ঠিক তেমনটাও হতে পারে সাভারের অবস্থা। সাভারে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং তিনি ঢুকবেন। সেখানে ঢোকার পর 1971 সালে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যারা শহীদ হয়েছেন সেই সব বীর শহীদদের স্মৃতির প্রতি তিনি কিন্তু শ্রদ্ধা জানাবেন। ধন্যবাদ শামীম আপনাকে।